ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ গণিত পাঠশালা। শুরু করছি দশম শ্রেণীর গণিত সরল সুদ কষা তৃতীয় চ্যাপ্টার কোষে দেখি 2। আজকে আমরা এই কোষে দেখি 2 এর 18 দাগ থেকে শুরু করব। এর আগের ক্লাসে আমরা 17 দাগ পর্যন্ত কষে ফেলেছি। আজকে আমরা শুরু করব 18 দাগ থেকে। তো চলো শুরু করি। 18 দাগের অঙ্ক কি বলছে দেখো। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। তাহলে দীপুবাবু কি করলেন? 15,000 টাকা জমা দিয়েছিলেন, কিন্তু 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন, অর্থাৎ 15,000 টাকা তার 3 মাস ব্যাংকে ছিল, তারপরে তিনি 3,000 টাকা সেখান থেকে তুলে নিয়েছেন। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে দেখো এখানে 1 বছর সময়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো কিভাবে করছি অঙ্কটাকে। 18 দাগ। তিনি বছরের প্রথমে কি করলেন? 15,000 টাকা একটা ব্যাংকে জমা দিলেন। 15,000 টাকা, এটি কত মাস থাকলো? 3 মাস থাকলো। 3 মাস থাকার পরে তিনি এখান থেকে কত টাকা তুলে নিলেন? 3,000 টাকা তুলে নিলেন। 3,000 টাকা তুলে নিলেন। তাহলে 15,000 টাকা থেকে যদি 3,000 টাকা তুলে নেওয়া হয়, তাহলে অবশিষ্ট কত থাকলো? 12,000 টাকা। এই 12,000 টাকা আবার কত মাস থাকলো? বলছে যে 3,000 টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন। তার মানে 12,000 টাকা 3 মাস থাকলো আবার। এটি 3 মাস থাকার পরে তিনি কি করলেন? আবার 8,000 টাকা এখানে আবার জমা দিলেন। তাহলে আগে 12,000 টাকা ছিল, এখন 8,000 টাকা জমা দিলেন। তাহলে মোট কত হলো? 20,000 টাকা। এই 20,000 টাকা তাহলে কত মাসের জন্য থাকবে? দেখো 3 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে। এবার 1 বছর পুরতে আর 6 মাস বাকি আছে। তাহলে এই 20,000 টাকা 6 মাস থাকবে ব্যাংকে। তবে এই বছরের শেষে, মানে এই পুরো বছরের শেষে সুদ এবং আসল কত হবে, সুদ আসল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা 3 মাস এবং 6 মাস আলাদা আলাদা করে সবগুলোর সুদ বের করে নেব। তাদের মোট সুদ বের করব, সেই সুদের সঙ্গে আমরা আসল যোগ করে দেব, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল কত? 15,000 টাকা। এই যে 15,000 টাকা। সময় কত? 3 মাস। এটাকে বছরে করে নিতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করব, কেটে দিলে 4 একের 4 বছর। সুদের হার, সুদের হার 5% বলে দিয়েছে। তাহলে অতএব নির্ণেয় সুদ, নির্ণেয় সুদ। এর আগের অঙ্কগুলিতে আমরা জানি I = PTR/100 এরকম সূত্র লিখে আমরা করেছি। আমি এখানে সরাসরি বের করছি, কারণ অনেকগুলো করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে PTR/100, তাহলে P এর মান হচ্ছে 15,000, T এর মান 1/4, R এর মান 5/100। তাহলে 15,000 গুণ 5, এই 4টি নিচে চলে আসবে। কাটাকাটি করি, 2টি করে শূন্য কেটে দাও, দিয়ে এখানে 2 দিয়ে কেটে দিই, এখানে 75। গুণ করে নেই, 5 5 25, 5 হাত থেকে 2, 35 আর 2 37/2। এটিকে ভাগ করে দশমিকে করে নেওয়া যাবে। তাহলে দশমিকে করলে 2 1 2 আর 17, 8 2 16, 17, 7 2 14.5, 187.5 টাকা। এবার পরের 3 মাসের জন্য, পরের 3 মাসের ক্ষেত্রে আসল কত? এখানে 3,000 টাকা তুলে নেওয়া হয়েছিল প্রথম বছরের থেকে,
তাহলে আসল হয়ে গেল 12,000 টাকা। আচ্ছা, এখানে এটা দেখিয়ে দিলে ভালো হয়। তাহলে 15,000 বিয়োগ 3,000 এটা দেখিয়ে দাও, তাহলে সুবিধা হবে, সমান 12,000 টাকা। ঠিক আছে। সময় টি সমান, এখানেও 3 মাস, সমান 1/4 বছর। সুদের হার %5। অতএব নির্ণেয় সুদ কত হবে? একই রকম পিটিআর বাই 100। তাহলে এখানে পি এর মান হচ্ছে 12,000, টি এর মান 1/4, আর এর মান 5/100। একই রকমভাবে 12,000 × 5/100 × 4, দুটি করে শূন্য কেটে গেল, 4 দিয়ে কেটে দিলে 30, এখানে হলো 150 টাকা। এবার অবশিষ্ট 6 মাসের ক্ষেত্রে, অবশিষ্ট 6 মাসের ক্ষেত্রে এখানে আসল কত হবে? 12,000 টাকা ছিল শেষ 3 মাসে, আসল 12,000 টাকা ছিল, এর সঙ্গে আরও 8,000 টাকা যোগ হয়ে যাবে। তাহলে 12,000 যোগ 8,000 কত হলো? 20,000 টাকা। এখানে সময় কত? 6 মাস। তাহলে 6 মাস সমান কয় বছর? হাফ বছর, মানে 1/2 বছর। সুদের হার একই আছে, সুদের হার 5%। অতএব নির্ণেয় সুদ, অতএব নির্ণেয় সুদ সমান কত হবে তাহলে? পিটিআর বাই 100 সমান, এখানে পি এর মান হচ্ছে 20,000, টি এর মান 1/2, আর এর মান 5/100। তাহলে সমান কত হচ্ছে? তাহলে 20,000 × 5/100 × 2, দুটি করে শূন্য কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে এখানে থাকবে 100, হয়ে গেল 500। তাহলে শেষ 6 মাসে আমরা পেলাম 500 টাকা সুদ। এবার আমরা 1 বছরের মোট সুদটা বের করে নেব। অতএব 1 বছরে মোট সুদ, তাহলে প্রথম 3 মাসে আমরা পেয়েছিলাম 187.5 টাকা, তারপরেরটাতে পেয়েছিলাম 150 টাকা, আর শেষ 6 মাসে আমরা পেলাম 500 টাকা। তাহলে যোগ করলে হয়ে যাবে তোমার 837.5 টাকা। এই হলো মোট সুদ। এবার উত্তর চেয়েছে সুদ আসল, ঠিক আছে। অতএব সুদ আসল, তাহলে সুদ আসল কী হবে? আসলের সঙ্গে সুদ যোগ করতে হবে। আসল কত না, শেষে সবার বছরের শেষের দিকে কত হলো আসল? এই যে 20,000 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। তাহলে এই 20,000-এর সঙ্গে আমরা যোগ করব মোট আসল, মোট সুদ। তাহলে মোট সুদ কত হয়েছে? 837.5 টাকা। তাহলে এই দুটি মিলে কত হচ্ছে? 20,837.5 টাকা। এই হলো আমাদের 18 দাগের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটি তোমরা কিন্তু একটু শর্টকাট করতে পারবে, একটু স্টেপ জাম্প করতে পারবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য ভেঙে ভেঙে সমস্ত কিছু বলে দিয়ে করে দিলাম। তোমরা স্টেপ জাম্প করেও করে নিতে পারবে কিছু কিছু জায়গাতে, ঠিক আছে। তা চলে যাই পরের অঙ্কে, 19 নম্বর। দেখো 19-এর দাগের অঙ্কটি কি বলছে? রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তাহলে বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদে 2,40,000 টাকা ধার নিলেন, ব্যাংক থেকে লোন নিলেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসেব করি। দেখো তিনি কি করেছেন, দেখো 19 নম্বর,
তিনি 2,40,000 টাকা লোন নিলেন। এখান থেকে বছর শুরু। তিনি 2,40,000 টাকা লোন নিলেন এখানে। এইটা 1 বছর থাকলো, মানে 1 বছর তিনি বাড়ি তৈরি করলেন। করার পর এইখান থেকে শুরু হলো বাড়ি ভাড়া দেওয়া। এটা 1 বছর। 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া দেওয়া শুরু করলেন। এবার প্রতি মাসে কত? 5,200 টাকা করে ভাড়া পাচ্ছেন। তাহলে 1 বছরে কত পাবেন? তার সঙ্গে 12 গুণ করে দেবো। এটি হলো প্রত্যেক বছরের তার ভাড়া থেকে আয়। এবার বলছে যে এই যে ভাড়া থেকে আয় হচ্ছে, এই আয় দিয়েই ভাড়ার যে মোট টাকা পাচ্ছেন, এই টাকা দিয়েই তিনি কি করবেন? এই যে লোন নিয়েছিলেন, এই টাকাটা সুদ সহ পরিশোধ করবেন। কত বছর পর পরিশোধ করতে পারবেন বা কত বছরে শোধ হবে সেটি আমাদেরকে বের করতে হবে। আমরা এবার ধরে নেব যে এক্স বছর পর তিনি সমস্ত টাকা সুদ সহ শোধ করতে পারবেন। তাহলে লিখি, ধরি তিনি টাকা ধার নেওয়ার এক্স বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ করবেন। তাহলে ধার কখন নিল? এখান থেকে। তাহলে আমরা এখান থেকেই ধরেছি যে এক্স বছর সময় নেবে, কিন্তু তার ভাড়া থেকে তাহলে আয় কত হবে? এটা তো 1 বছরের আয়, ঠিক আছে? তাহলে তাকে ভাড়া কত বছরের জমা করতে হবে? দেখো, এখান থেকে যদি এক্স বছর হয় তাহলে 1 বছর তো পেরিয়ে গেল, তাহলে ভাড়া শুরু হলো 1 বছর পর থেকে। তার মানে এখানে x-1 বছরের ভাড়া তিনি পাচ্ছেন, কিন্তু তাকে এই টাকাটার সুদ কত দিতে হবে? এক্স বছরেরই দিতে হবে। এই টাকাটা যে লোন নিয়েছিলেন তাকে এক্স বছরেরই সুদ দিতে হবে, কারণ সুদ তো এখান থেকেই শুরু হয়েছে। যখন থেকে তিনি টাকা ধার নিয়েছেন তখন থেকেই সুদ শুরু হয়েছে এবং এক্স বছর পর্যন্ত তাকে সুদ দিতে হবে, কিন্তু ভাড়া শুরু হয়েছে কখন থেকে? 1 বছর পর থেকে। সেই জন্য ভাড়াটা হবে x-1 বছরের। বোঝা গেল? এবার তাহলে আমরা শুরু করছি। দেখো, অতএব এখানে আসল কত টাকা? 2,40,000 টাকা। সময় কত? সময় হলো এক্স বছর। সুদের হার কত? সুদের হার 12%। অতএব নির্ণেয় সুদ সমান কত হবে? তাহলে PTR/100। তাহলে পি এর মান হচ্ছে 2,40,000, তার সঙ্গে টি হচ্ছে এক্স বছর, তার সঙ্গে আর হচ্ছে 12/100। তাহলে দুটি করে শূন্য কেটে দিই, দিয়ে এবার তাহলে আমাদের থাকলো 2,400 ইন্টু এক্স ইন্টু 12। তাহলে 2,400কে আমরা 12 দিয়ে গুণ করে নিই। এত এক্স টাকা। তাহলে এটা সুদ হলো। তাহলে তাকে শোধ করতে হলে কত করতে হবে? সুদ তার সঙ্গে আসল, সুদ আসল, তার মানে এই সুদের সঙ্গে এটিও তাকে শোধ করতে হবে। এবার চলে আসি ভাড়ার টাকা থেকে তার মোট কত ইনকাম হচ্ছে। তিনি 1 মাসে ভাড়া পান 5,200 টাকা। অতএব 1 বছরে ভাড়া পাবেন কত? এর সঙ্গে 12 গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে 1 বছরে তিনি পাচ্ছেন এত টাকা। তাহলে x-1 এত বছরে কত পাবেন? তাহলে এর সঙ্গে x-1 গুণ হয়ে যাবে। 5,200 গুণ 12 গুণ x-1। এই টাকাটা তিনি ভাড়া থেকে আয় করছেন। তাহলে এই টাকাটা মোট করে যেটা হবে সেই টাকা দিয়ে তিনি শোধ করবেন কোন টাকাটা? তার যে ঋণ নেওয়া ছিল এবং তার যে সুদ, এই দুটিকে শোধ করবেন। তার মানে কি? এই টাকা
আসল আসল অর্থাৎ যে এই টাকা এবং এই টাকা সুদ আসল এই দুটি যোগ করে যত হবে সেটি সমান এটি হবে। তাহলে লিখব শর্তানুসারে তাহলে 2,40,000 টাকা তিনি ঋণ করেছিলেন আর সুদ হয়েছে 28,800 এক্স টাকা। এটি শোধ করবেন কত টাকা দিয়ে? এই টাকাটা দিয়ে। তাহলে এটি ইন্টু 12 ইন্টু এক্স মাইনাস 1। বা এবারে এটিকে সিম্পলিফিকেশন করে দিই। 2,40,000 প্লাস 28,800 এক্স সমান, এটিকে ভেঙে দিতে হবে। তার আগে গুণ করে নেই। 12 দুগুণ 24-এর 4 হাত থেকে 2, 5 বারো 60 দিয়ে 62 এক্স মাইনাস 1। এই হলো। এবার এক্স ওয়ালাগুলোকে একদিকে নিয়ে আসবো। আচ্ছা, আর এক্স ছাড়াগুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে দেখো 28,800 এক্স এদিকে আছে, এটিকে এপারে নিয়ে আসি, মাইনাস 62,400 এক্স। এবার এটিকে উপরে নিয়ে যাবো, তাহলে মাইনাস 2,40,000 মাইনাস 62,400। হিসাব করে নাও। আচ্ছা, বিয়োগ করবো। এটি বড় আছে, এটি ছোটো আছে। বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে নিয়ে মাইনাস চিহ্ন সামনে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। 2,0,2,0। আচ্ছা, 8 কত হলে 14, 8 14 হাতে থেকে 1, আর এখানে 9 কত হলে 12, 3 হাতে থেকে 1, 2 3 কত হলে 6, 3। তাহলে মাইনাস 33,600 এক্স। এদিকে কী করবো? দুটি চিহ্ন একই আছে, মাইনাস আছে, যোগ করে নেবো। সামনে মাইনাস চিহ্ন বসবে। 4 2 6 4 10 0 হাতে থাকে 1, 2 1 3 বা এক্স সমান, মাইনাস মাইনাস তোমরা কেটে দিতে পারো এইভাবে। দুটি শূন্য কেটে দাও। এবার 2 দিয়ে কেটে দাও। 2 দিয়ে কাটলে 2 1 2, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। এটিকে 2 দিয়ে কাটলে 2 1 2, 5 দুগুণ 10, 2 1 2, 2 দুগুণ 4। আবার 2 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 4 দুগুণ 8। এটিকে 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। আবার 2 দিয়ে কাটো, তাহলে হবে 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4। 2 দিয়ে কাটলে এখানে 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। আবার 2 দিয়ে কাটলে 21, এখানে 2 দিয়ে কাটলে 2 1 2, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। 3 দিয়ে কাটি, 3 7 21। এটিকে 3 দিয়ে কাটলে 3 6 18, 3 3 9, 7 দিয়ে কাটলে 9। তাহলে দেখো আমরা এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম, বা এক্স সমান 9। তাহলে আমরা ধরেছিলাম কি? আমরা ধরেছিলাম যে তিনি টাকা ধার নেওয়ার এক্স বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ দিতে পারবেন। তাহলে 9 বছর আমরা এক্স এর মান পেলাম। তাহলে লিখব অতএব টাকা ধার 9 বছর পর সুদ সহ সমস্ত টাকা তিনি শোধ করতে পারবেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, পরে আবার বুঝিয়ে দেব। এবার চলে আসছি পরের অঙ্ক, 20 দাগের অঙ্ক। দেখো 20 দাগের অঙ্কে কি বলছে? বলছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তাহলে তার 2 মেয়ের বয়স, প্রথম বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, ছোট মেয়ের বয়স 8 বছর। এদের দুজনেরই বয়স যখন 18 হবে তখন তারা প্রত্যেকেই 1,20,000 টাকা করে পাবে। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করতে হবে এখন। তাহলে চলো 20 দাগ। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি তিনি বড় মেয়ের জন্য পি টাকা এবং ছোট মেয়ের জন্য P1 ধরে নিই, P1 টাকা ব্যাংকে জমা রেখেছেন। তাহলে এবার বড় মেয়ের ক্ষেত্রে
বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? বড় মেয়ের ক্ষেত্রে আসল সমান পি টাকা ধরা হলো, তাহলে পি টাকা। এবার সময়, সময় কত হবে? দেখো বড় মেয়ের বয়স এখন 13 বছর, সে যখন 18 বছর বয়সী হবে তখন সে টাকাটাকে পাবে। তার মানে 18 থেকে 13 বছর বিয়োগ দিতে হবে, এই সময়ের জন্য টাকাটাকে ওখানে ব্যাংকে রাখতে হবে, তাহলে 5 বছর। সুদের হার, সুদের হার কত? 10%। তাহলে অতএব মোট সুদ, অতএব মোট সুদ বা নির্ণেয় সুদ বললেও হবে। তাহলে পি টি আর বাই 100, তাহলে পি তো পি থাকবে, টি এর মান হলো 5, আর এর মান হলো 10 বাই 100, কাটাকাটি করো, 5 দুগুণ 10, তাহলে পি বাই 2 এত টাকা, এটা হলো সুদ। এবার দেখো, তাহলে বড় মেয়ের জন্য টাকা জমা রেখেছিল পি টাকা, এখন সুদ হলো এই টাকাটা। তাহলে 18 বছর বয়সে যখন বড় মেয়ে এত টাকা পাবে, যে দেখো 1,20,000 টাকা পাবে, এই টাকাটা কোন টাকাটা? এখন বর্তমানে রথীনবাবু তার জন্য, বড় মেয়ের জন্য যে টাকাটা জমা রেখেছেন সেই টাকার যে সুদ হবে, এই সুদ আসল, সেই টাকা এবং সুদ দুটো মিলে, সুদ আসল মিলে হবে এই 1,20,000 টাকা। তো সেটি আমরা এখানে লিখবো, দেখো যে এই টাকাটা জমা রেখেছেন, এই টাকার সুদ পেয়েছেন, তাহলে সুদ আসল মিলে হবে 1,20,000 টাকা। তাহলে শর্তানুসারে তাহলে পি টাকা জমা রেখেছিলেন আর তার সুদ হলো এই টাকাটা, তাহলে সুদ আসল মিলে কত পাবে? 1,20,000 টাকা। বা এখান থেকে হিসাব করে নিই, 2 লসাগু হবে, 2p প্লাস পি ইজ ইকুয়াল টু 1,20,000, 3p বাই 2 ইজ ইকুয়াল টু 1,20,000, বা পি সমান কত হবে তাহলে? 1,20,000, তাহলে 2 এর 3 কেটে দাও, এখানে 40,000, বা পি সমান কত হবে? 40 দুগুণ 80,000। তাহলে আমরা পি এর মান পেলাম 80,000। অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রেখেছেন। একই রকমভাবে ছোট মেয়ের জন্য, তাহলে ছোট মেয়ের ক্ষেত্রে আসল, এখানে আমরা ধরেছি কত? P1 টাকা। এক্ষেত্রে সময় কত হবে? তার বয়স যখন 18 হবে তখন টাকাটা পাবে, সেখান থেকে কত বিয়োগ দেব? বর্তমান বয়স হচ্ছে 8 বছর, তাহলে টাকাটাকে রাখতে হবে 10 বছরের জন্য, তাহলে সেজন্য সময় হবে 10 বছর। সুদের হার একই থাকবে, সুদের হার কত? 10%। অতএব নির্ণেয় সুদ বা মোট সুদ, নির্ণেয় সুদ, তাহলে এখানে P1 টি আর বাই 100, তাহলে P1 টি এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10 বাই 100, তাহলে এই 0 0 কেটে গেল। তাহলে P1 সুদ হচ্ছে P1, আবার টাকা জমা রেখেছিলেন P1, তাহলে সুদ আর আসল মিলে কত হলো? 2P1। তাহলে শর্তানুসারে এই 2P1 মানে সুদ এবং আসল মিলে যে টাকাটা হবে সেটি হবে 1,20,000 টাকা। তাহলে শর্তানুসারে ছোটো মেয়ের ক্ষেত্রেও তো একই, 1,20,000 টাকাই পাবে, সেই জন্য P1 প্লাস P1 ইজ ইকাল টু 1,20,000, তাহলে 2P1 ইজ ইকাল টু 1,20,000, তাহলে P1 সমান কত? 1,20,000 বাই 2, কাটাকাটি করলে এখানে 60,000, বা P1 সমান 60,000। তাহলে আমরা পেয়ে গেলাম ছোট মেয়ের জন্য টাকা জমা রেখেছিলেন 60,000 টাকা। এবারে চলে আসি 21-এর দাগ। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 21-এর এতে বলা আছে MCQ বা বহু বিকল্পীয় প্রশ্ন। 1 নম্বর কি বলা আছে দেখো, বার্ষিক R% হার সরল সুদে P টাকার T বছরে সুদ I টাকা হলে
এবার এখানে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলোর মধ্যে কোনটি ঠিক হবে। তো দেখো আমরা যে সূত্রটা ব্যবহার করেছিলাম সব অঙ্কগুলোর ক্ষেত্রে, I ইজিক্যাল টু PTR/100, দেখো এই সূত্রের সবগুলোই কিন্তু এইখানে দেওয়া আছে। তাহলে ভাবনা চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এখান থেকে আমরা PTR ইজিক্যাল টু কত হচ্ছে দেখো, PTR ইজিক্যাল টু তাহলে I ইন্টু 100 হবে, বা 100 ইন্টু I। তাহলে দেখো এইখানে এই সি নম্বরেরটা দেওয়া আছে PRT ইজিক্যাল টু 100 ইন্টু I। দেখো PTR বা PRT ইজিক্যাল টু 100 ইন্টু I। তাহলে সি নম্বরের অপশানটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসছি 2 নম্বরে, 2-এর দাগ। আচ্ছা, এটা গেল 1-এর দাগ। 2-এর দাগ কি বলছে দেখো, বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। এখানে মূলধনের পরিমাণ কিছুই বলা নেই, কোনো কিছুই বলা নেই, শুধু বলা আছে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এখানে অনেকগুলো সময় দেওয়া আছে, কত সময়ে 3 গুণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো এই অঙ্কটা একটা শর্ট মেথডে করা যায়, মনে রাখতে হয়। দেখো এখানে যে সময়ে দ্বিগুণ বলেছে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে। এবার যত গুণ বলবে, যদি 3 গুণ বলে তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করব, 2 দিয়ে এই সময়কে গুণ করব, তাহলে 20 দুগুণ 40 বছর, এই 40 বছর হবে উত্তর। আর যদি এখানে 3 গুণের জায়গায় যদি 4 গুণ বলে তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করব, 3 দিয়ে 20 গুণ করব, 3 20 60 বছর, অর্থাৎ 60 বছরে তখন 4 গুণ হবে এই মূলধনটি। এইভাবে মনে রাখা যায়। যদি 5 গুণ বলে তাহলে 4 দিয়ে গুণ করব, 4 20 80 বছরে 5 গুণ হবে, এভাবে। আর যদি এই অঙ্কটি 2 মার্কসের বা 5 মার্কসের, মানে অর্থাৎ বড় অঙ্কের ক্ষেত্রে যদি আসে তখন কিভাবে কষব, তখন বড় নিয়মে ধরে নিয়ে কষতে হবে। যেমন আমি কষে দিচ্ছি, দেখো ধরি মূলধন সমান P টাকা, ঠিক আছে। এবার এখানে বলেছে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে মূলধন দ্বিগুণ হলে তার মান হবে কত হবে, এখানে P ছিল, দ্বিগুণ হলে 2P হবে। অতএব তখন সুদ কত হবে দেখো, অতএব সুদ, এবার মূলধন বেড়ে 2P হয়েছে, অর্থাৎ সুদে আর আসলে মিলে 2P হয়েছে। সেখান থেকে আসল যদি বিয়োগ দিই তাহলে এটি হবে সুদ, এত টাকা। তাহলে আমাদের এখন জানা আছে মূলধন অর্থাৎ আসলের মান এবং সুদের মান, আর কি জানা আছে, সময়, সময় সমান 20 বছর। এবার আমাদেরকে বের করতে হবে সুদের হার। ধরি সুদের হার সমান R%। অতএব আমরা কি জানি, মোট সুদ, মোট সুদকে এখানে I দিয়ে চিহ্নিত করি, আর এখানে মূলধন তো আমরা P ধরেই নিয়েছি, সময়কে T দিয়ে চিহ্নিত করি। তাহলে I ইজিক্যাল টু PTR/100। তাহলে দেখো এবার I এর মান কত, I এর মান হচ্ছে P টাকা। তাহলে P ইজিক্যাল টু, এখানে মূলধন তো P দেওয়া আছে, T এর মান কত, T এর মান হচ্ছে 20 বছর, আর R এর মান R ধরেছি আমরা বাই 100। তাহলে এখান থেকে আমরা R এর মান বের করবো, তাহলে R ইজিক্যাল টু কী হবে, তাহলে P ইন্টু 100, আর এখান থেকে P ইন্টু 20, এটি ভাগ হয়ে নিচে চলে আসবে, তাহলে P কেটে যাবে, 5 বা R সমান 5। তাহলে সুদের হার কত হলো, অতএব সুদের হার 5%। এবার সুদের হার আমরা যখন পেয়ে যাব তখন এবার আমরা 3 গুণ হওয়ার সময়টা নির্ধারণ করতে পারবো। এবার দেখো যখন মূলধন 3 গুণ হয়, 3 গুণ হয়, তখন তার মান কত হবে,
মূলধন পি ছিল 3 গুণ হলে 3p এত টাকা, এটা সুদে আসলে 3p টাকা হলো। অতএব তখন সুদ কত হবে, সুদ আই সমান কত হবে, তাহলে সুদে আসলে যেটা হয়েছে 3p, সেখান থেকে আমরা মূলধন বিয়োগ দেব, 2p টাকা তখন হবে সুদ। হ্যাঁ, আচ্ছা, সুদের হার তো আমাদের বের করলাম আমরা এখানে 5%, তাহলে সুদের হার আর সমান 5%। এবার আমরা কি বের করব, সময়। তাহলে ধরি সময় টি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। অতএব আই ইজ ইকুয়াল টু কি, পি টি আর বাই 100। আয়ের মান কত, এখানে আয়ের মান হচ্ছে 2p টাকা, তাহলে 2p বসিয়ে দাও, ইজ ইকুয়াল টু পি, তো পি আছে, এটা আসল মূলধন আমাদের, টি এর মানটা বের করতে হবে, আর এর মান 5 বাই 100, বা তাহলে টি সমান কত হবে, তাহলে 2p ইন্টু 100 বাই পি ইন্টু 5, তাহলে পি কেটে যাবে, 5 দিয়ে কাটো, 20, বা টি সমান তাহলে কত হলো, 2 ইন্টু 20 40। তাহলে দেখো এই যে উত্তর বেরিয়ে গেল 40 বছর। তাহলে আমরা বড় অঙ্কের ক্ষেত্রে এইভাবে অঙ্কটিকে করব। আর যদি এভাবে এমসিকিউতে দেয় বা শূন্যস্থানে দেয়, তখন আমরা এভাবে শর্টকাট মেথডে আমরা করব, যে যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ করে দেব। এখানে 3 গুণ বলেছে, 1 বিয়োগ করলে 2, সেই 2 দিয়ে এইখানে সময়কে গুণ করে দেব, তাহলে 20 দুগুণ 40 বছর। ঠিক আছে, এবার চলে আসছি 3-এর দাগ, 3 নম্বর। কি বলছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। এবার এখানে হারগুলো দেওয়া আছে, কোনটি সঠিক হবে। দেখো এখানেও একটি শর্টকাট মেথড আছে। এখানে শর্টকাট মেথডটি হলো, এখানে যত বছরে দ্বিগুণ বলবে সেই সময়টি দিয়ে 100কে ভাগ করে দেব। এখানে 10 বছর বলেছে, 100কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 10%, তাহলে এই যে 10, এইটি বি নম্বর অ্যান্সার, এটি সঠিক অ্যান্সার হবে। যদি এখানে 20 বছর বলতো, 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 100কে 20 দিয়ে ভাগ করব, তাহলে 100কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 5%। এইভাবে উত্তরগুলোকে বের করতে হবে শর্টকাট মেথডে। আর বড় নিয়মে যদি করা হয়, বড় অঙ্কের ক্ষেত্রে, এতগুলো অঙ্ক করা হয়েছে এর আগে, তোমরা নিশ্চয়ই পারবে, এভাবে ধরে নিয়ে করতে হবে বড় অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো বি, 10%। এবার চলে আসছি 4-এর দাগের অঙ্ক। x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে এখানে সবই x বলেছে, শুধু মূলধনটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 4 নম্বর, এখানে মূলধন আমি তোমাদের বোঝার জন্য লিখে লিখে করছি, তোমরা যখন করবে রাফে শর্টে করবে। মূলধন পি ধরি, ঠিক আছে, মূলধনকে পি ধরে নেব। তারপরে এখানে সময়টি সমান কত বলেছে, x বছর বলেছে। সুদের হার এটিকেও x% বলেছে। আবার মোট সুদ এটিকেও x টাকা বলেছে। তাহলে আমাদের i = পিটিআর যে সূত্র রয়েছে সেই সূত্রে বসাবো। তাহলে i এর মান x, p এর মান বের করতে হবে, t এর মান x, r এর মান x বাই 100। তাহলে p সমান কি হবে, x ইন্টু 100 বাই x ইন্টু x, এই যে x এগুলো নিচে চলে আসবে, তাহলে একটা করে x কেটে যাবে, তাহলে কি হলো 100 বাই x, তাহলে p এর মান আসলো 100 বাই x টাকা। দেখো মূলধনের মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কোথায় আছে দেখি, এই দেখো 100 বাই x টাকা, এই যে সি নম্বরের যে অপশানটি রয়েছে এটি হবে সঠিক অ্যান্সার। এবার চলে আসি 5 নম্বর। কি বলছে, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো এখানেও একটি শর্টকাট মেথড ব্যবহার করা যায়, শর্ট ট্রিক্স। যেমন দেখো এইখানে মোট সুদের পরিমাণ কত বলেছে, PNR বাই 25, ঠিক আছে। এখানে n হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। তাহলে দেখো মোট সুদের পরিমাণ বলেছে PNR বাই 25, কিন্তু মোট সুদের যে সূত্রটি সেখানে কি আছে, PRT বাই 100। নিচে দেখো 100 আছে, তাহলে এখানেও আমরা নিচে 100 করে নেব। তাহলে নিচে 100 করতে গেলে কি করতে হবে,
4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 4 দিয়ে গুণ করে দেওয়া হলো এনআর বাই নিচে তাহলে 25 গুণ 4 করে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এবার ঠিক থাকলো, 4 4 কেটে গেলে আগের মতোই হয়ে যাচ্ছে, তাহলে 4 PNR বাই 100 হলো। তাহলে এবার দেখো এখানে বলেছে যে আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে সময়, তাহলে এটি হবে মূলধন 4P, এটি হবে মূলধন। দেখো সূত্রের সঙ্গে তুলনা করো, এই যে সুদের হার সময়, এই যে সুদের হার সময়, আর এটা হচ্ছে মূলধন, তাহলে সুদের হার এবং সময় বাদে যেটি থাকবে সেটি হবে মূলধন, তাহলে এখানে মূলধন হচ্ছে 4P। তাহলে দেখো এইখানে কোথায় আছে 4P, এই দেখো বি নম্বর অপশানে আছে 4P, তাহলে এই বি নম্বর যে অপশানটি রয়েছে এটি হবে সঠিক অ্যান্সার। এবার চলে যাই পরের অঙ্কে, দেখি কি আছে পরের পাতায়। আচ্ছা, বি 21-এর বি, দেখো বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, এগুলোতে সত্য মিথ্যা লিখতে হবে। 1 নম্বরে কি আছে দেখো, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। আমরা তো প্রথম ক্লাসে এগুলো শিখেছি, যে টাকা ধার করে তাকে অধমর্ণ বলা হয়। অধমর্ণ টাকা ধার করবে, ধার নেবে বা ধার করবে, ঠিক আছে। আর উত্তমর্ণকে যে টাকা ধার দেবে। এই দুটি আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। তাহলে এখানে কি দেওয়া আছে, যে ব্যক্তি টাকা ধার করেন অর্থাৎ ধার নিচ্ছেন যে, তাকে অধমর্ণ বলে, তাহলে এটি সঠিক, তাহলে এটি সঠিক হলো। এবার 2-এর দাগ কি বলছে দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মানে ধ্রুবক থাকলে, ঠিক আছে, ধ্রুবক যদি হয় তাহলে মোট সুদ এবং সময়, দেখো মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে, এটি সত্য না মিথ্যা দেখতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে সবসময় তোমরা সূত্রটিকে মনে রাখবে, টেনে নিয়ে আসবে, সূত্রটিকে টেনে নিয়ে আসবে। দেখো সূত্রটি কি আছে, I = PTR/100। এবার এখানে খেয়াল করবে যে দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, মোট সুদ হচ্ছে I আর সময় হচ্ছে T, অর্থাৎ I এবং T এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তো আমরা সবসময় প্রথমটির মান বের করব, এখানে প্রথমটি হচ্ছে I অর্থাৎ মোট সুদ, তাহলে আমরা I এর মান বের করব সূত্রটি থেকে। তাহলে দেখো এই সূত্রে I সমান PTR/100 দেওয়াই আছে, I এর মান বের করাই আছে, এই I এবং T এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখন আমরা লক্ষ্য করব টিকে লক্ষ্য করব, এই টি যদি লবের মধ্যে থাকে, এই টি যদি লবের মধ্যে থাকে, দেখো এটি একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশের উপরের অংশটি হচ্ছে লব আর নিচের অংশটি হচ্ছে হর, এটি যদি লবের মধ্যে থাকে তাহলে তখন সেটি হবে সরল সমানুপাত, আর যদি দ্বিতীয়টি হরের মধ্যে থাকে তাহলে তখন হবে ব্যস্ত সমানুপাত। দেখো এটি মনে রাখার একটা শর্টকাট মেথড, এটিকে যদি আমরা সঠিকভাবে করতে চাই তাহলে দেখো এইভাবে করব, যে I সমান দেওয়া আছে PTR/100, এখানে প্রশ্নে বলেছে মূলধন এবং সুদের হার ধ্রুবক থাকবে অর্থাৎ একই থাকবে, যখন একই বা ধ্রুবক থাকে তখন এই ধ্রুবক অংশ, তাহলে PR/100 পুরোটাই ধ্রুবক হয়ে গেল, ঠিক আছে, PR/100 পুরোটাই ধ্রুবক হয়ে গেল, তার সঙ্গে টি গুণ হলো। এবার এই ধ্রুবক সংখ্যাটিকে আমরা যদি এখান থেকে উজ্জ করে দিই অর্থাৎ তুলে দিই, তাহলে এইভাবে একটা প্রপোর্শনাল চিহ্ন আমরা ব্যবহার করি, I প্রপোর্শনাল, দেখো এখানে টি আছে সেজন্য টি দেওয়া হলো। তো এই রকম সম্পর্কটিকে বলা হয় সরল সম্পর্ক বা সরল সমানুপাত, ঠিক আছে, সরল সমানুপাত, সরল সমানুপাত এইভাবে বের করতে হয়, আর শর্টকাটে এইভাবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, যে I এবং T এর মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সমানুপাতিতে আছে, কিন্তু বইয়ে কি দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে ব্যস্ত সমানুপাতিতে আছে, সুতরাং এটি মিথ্যে হলো। এবারে আসি সি নম্বর, সি এর দাগ, দেখো সি এর দাগের 1 নম্বর কি বলছে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, একটু আগে বলে দেওয়া হলো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়, ঠিক আছে, তাহলে এখানে শূন্যস্থানে বসবে উত্তমর্ণ। আচ্ছা 2 এর দাগ কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকার T বছরের সুদ আসল
2p প্লাস এইখানে দেখো এইখানে আসল 2p, এখানে 2p প্লাস করে দেওয়া, অর্থাৎ এখানে শুধু সুদের মানটা বসাতে হবে, তাহলে সুদ আসল হয়ে যাবে। তাহলে আমরা সুদের মানটা বের করি। দেখো সুদের মান বের করার সূত্র তো আমাদের জানাই আছে যে মোট সুদ আই ইজ ইকুয়াল টু কি পি টি আর বাই 100। তাহলে পি মানে হচ্ছে আসল, এখানে আসলের মান কত, আসলের মান হচ্ছে, এখানে আমরা পিটা ব্যবহার করা ঠিক হয়নি যদিও, আসলের মান হচ্ছে 2p, বইয়ে দেওয়া আছে আসলের মান 2p। সময়, সময় টি, সময় কত দেওয়া আছে, সময় টি বছরই দেওয়া আছে, তাহলে আমরা টি লিখব। আর আর এর মান কত দেওয়া আছে, এই আর এর মান দেওয়া আছে আর বাই 2 বাই 100। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কত হলো পি টি আর বাই 100। তাহলে উত্তর হবে এটি পিটিআর বাই 100। তাহলে শূন্য স্থানে বসবে পিটিআর বাই 100 এইখানে। আচ্ছা 3-এর দাগ চলে আসো। 3-এর দাগ কি বলছে, এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার সমান কত হবে। তাহলে এখানে এক বছরের আসল এবং সুদাসলের অনুপাত দেওয়া আছে কত, আসল ইস্টু সুদাসল, আসল ইস্টু সুদাসল কত 8:9। তাহলে আমরা ধরে নেব আসল সমান 8x টাকা আর সুদাসল সমান হবে 9x টাকা। তাহলে সুদ কত হবে, সুদ সমান 9x বিয়োগ 8x, সুদাসল থেকে আসল বিয়োগ, তাহলে x টাকা হবে, তাই তো। আচ্ছা আর কি বলেছে, এক বছর, সময় কত বলেছে, এক বছর, ঠিক আছে। তাহলে সময় বলেছে এক বছর, আমাদের কি বের করতে হবে, আমাদেরকে সুদের হার বের করতে হবে। তাহলে সূত্র কি আছে, আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এই আর এর মান বের করতে হবে আমাদেরকে, তাহলে আর সমান কি হবে, আর এর মান হবে 100 ইন্টু আই বাই পিটি। দেখো এই 100-র সঙ্গে আই গুণ হয়ে গেল আর এই পিটিটা নিচে বাই হয়ে চলে আসলো। এবার মানগুলো বসাও, 100 আই, আই এর মান কত, আই মান হচ্ছে সুদ, সুদ হচ্ছে এক্স টাকা, তাহলে এক্স বাই পি আসল, পি মান হচ্ছে আসল, আসলের মান হচ্ছে 8x টাকা, তাহলে 8x টি, টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 বছর, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে এক্স এক্স কেটে গেল, আর তো কাটার কিছু নেই, তাহলে এবার 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 25 100। তাহলে আর এর মান কত হলো 25/2 সমান, এটিকে পূর্ণ সংখ্যায় ভেঙে নাও, 12 দুগুণ 24, 24 পূর্ণ 1/2। তাহলে আমরা সুদের হার পেয়ে গেলাম কত, 12 পূর্ণ 1/2%। তাহলে এইখানে শূন্য স্থানে কত বসবে, দেখো বার্ষিক সরল সুদের হার হবে 12 পূর্ণ 1/2%। এবার চলে আসি 22-এর দাগের অঙ্কগুলো দেখো। 22-এর দাগের 1 নম্বর কি বলছে, কোনো মূলধন বার্ষিক 6.1% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। দেখো এই ধরনের অঙ্ক আমরা কিন্তু এর আগে কষেছি, যেমন ধরো 7-এর দাগের অঙ্কটি, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। দেখো একই রকম অঙ্ক, তো এই 7-এর দাগের অঙ্কটি যেভাবে কষা আছে, এই 22-এর 1-এর দাগের অঙ্কটি কিন্তু একই নিয়মে কষতে হবে, তোমরা এটি কষে নেবে, ঠিক আছে। এবার চলে আসি 2-এর দাগ, বলছে দেখো বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করি। দেখো এই অঙ্কে লক্ষ্য করার মতো বিষয় হলো, এই যে বলছে বার্ষিক আয় 60 টাকা কম হয়, তো এখানে আয় কিভাবে হচ্ছে, দেখো মূলত সুদের টাকাটাই হচ্ছে এখানে আয়। প্রথমে 4% যখন সুদের হার ছিল তখন যে মোট সুদ পাওয়া যেত, এখন সেই সুদের হার কম হওয়ায় মোট সুদের পরিমাণ 60 টাকা কম হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই সুদের হার ধরে মোট সুদ বের করব, আর একবার কি করব, এই সুদের হার ধরে মোট সুদ বের করব। তাহলে প্রথমটি থেকে দ্বিতীয়টি বিয়োগ দিলেই তো 60 আসবে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নেব যে মূলধনের পরিমাণ পি টাকা। দেখো কিভাবে করছি, 2-এর দাগ, তাহলে ধরি তার মূলধন সমান পি টাকা। যেহেতু 2 মার্কসের অঙ্ক, এগুলো সরাসরি করা যায়, শর্তানুসারে আমরা এখানে সরাসরি লিখে দেবো। শর্তানুসারে দেখো প্রথমে 4% সুদের হার ধরে আমরা মোট সুদ লিখে নিই। তাহলে মোট সুদের মান হচ্ছে পি টি আর বাই 100, পি এর মান হচ্ছে, পি ধরেছি আমরা, টি এর মান 1 বছর, আর এর মান প্রথম ক্ষেত্রে 4% বাই 100।
এটি হলো প্রথম ক্ষেত্রে 4% সুদের হার ধরে মোট সুদ। এখান থেকে বিয়োগ দেবো কত, 3/3-4% যে সুদের হার আছে সেটি ধরে মোট সুদ বের করবো এখানে। তাহলে এখানেও পি মূলধন, পি টি হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 3/3 বাই 100। তাহলে এটি হলো 4% সুদের হার ধরে মোট সুদ, আর এটি হলো 3/3 সুদের হার ধরে মোট সুদ। তো এখন এদের বিয়োগফল কত হবে, 60 টাকা। বোঝা গেল? তাহলে এবার চলো, তাহলে এখানে 4p/100 মাইনাস এখানে পি, আচ্ছা টি এর মান এখানে 1 দিতে হবে, টি এর মানটা টি রেখেছি, পি ইন্টু এখানে একটু ভেঙে নাও, 3 × 4 = 12, 3 × 15 = 4/100 = 60, বা 4p/100 মাইনাস এখানে 15p/4টা নিচে চলে আসবে, তাহলে নিচে চলে আসলে 400 হয়ে যাবে = 60। লসাগু করে নিই, লসাগু 400 হবে। তাহলে 400 হলে এখানে 4 × 4 = 16p মাইনাস 15p = 60। তাহলে এখানে p/400 = 60, বা p সমান কত হবে তাহলে, 60 × 400, বা p সমান হয়ে যাবে 4×6 = 24,000। তাহলে লিখব অতএব তার মূলধন হলো 24,000 টাকা। বোঝা গেল? আচ্ছা, এবার চলে যাই তার পরের অঙ্কে। 3 দাগ, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। দেখো এই অঙ্কটি, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে কষেছি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো 8 দাগের অঙ্কটি দেখো, মান্নান মিয়া, এই যে 8 দাগের অঙ্ক, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? একই ধরনের অঙ্ক আমরা এই অঙ্কটি প্রথম ক্লাসে করেছি, এই সরল সুদ কষার, সরল সুদ কষার প্রথম ক্লাসে, না এটি দ্বিতীয় ক্লাসে করা হয়েছে, ঠিক আছে, সরল সুদ কষা দ্বিতীয় ক্লাসে করা হয়েছে। তো তোমরা সেই ক্লাস থেকে দেখে নেবে, দেখে নিয়ে একই রকমভাবে এই অঙ্কটিও করবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি 4 দাগ। 4 দাগ বলছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে। এখানে কিন্তু সুদাসলের 2/5 বলেছে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে কষতে হবে। 4 দাগ, আমরা এখানে সুদাসলের পরিমাণটাকেই ধরে নেব। দেখো ধরি সুদাসল সমান x টাকা ধরে নিই, x টাকা। এবার বলেছে সুদ হবে এই সুদাসলের 2/5, তাহলে অতএব সুদ আই সমান কত হবে, এই সুদাসলের 2/5, তার মানে 2x/5 টাকা হবে, মানে x এর সঙ্গে 2/5 গুণ করে দিতে হবে, তাহলে এটা হবে সুদ। তাহলে আসল কত হবে, আসল পি, আসল হচ্ছে সুদাসল থেকে সুদ বিয়োগ, তাহলে আর সুদাসল থেকে সুদ বিয়োগ, তাহলে হবে আসল। তাহলে এটা বিয়োগ করো, লসাগু 5 হবে, তাহলে 5x মাইনাস 2x, তাহলে 3x/5 টাকা, এটি হলো আসল। আর সময় কত বলেছে, সময় বলেছে 10 বছর, তাই তো। অতএব আমরা কি জানি, i = PTR/100, বা i এর মান কত, i এর মান হচ্ছে 2x/5, আর p এর মান হচ্ছে 3x/5, তাহলে 3x/5 ইন্টু টি এর মান হচ্ছে 10 বছর, আর এর মান আমাদেরকে বের করতে হবে /100 আছে। বা এবার 2x/5 = এই 5টা এখানে কেটে দিই, এখানে 2 হবে, তাহলে 3 × 2 = 6x ইন্টু r/100। তাহলে এবার একটু কোনাকুনি গুণ করে নাও, বা সরাসরি r তাহলে r কী হবে, এখানে 2x/5 থাকবেই, এবার এই 100টা উপরে গুণ হয়ে যাবে, আর এই 6xটা নিচে চলে আসবে, তাহলে x কেটে গেল, 2 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, বা r সমান 20/3। এটিকে একটু পূর্ণ সংখ্যায় ভেঙে নাও, তাহলে 6×2=3। তাহলে দেখো আমরা শতকরা সুদের হার পেয়ে গেলাম 6×2=3 টাকা। তাহলে কি লিখব, অতএব যদি শতকরা কথাটা ব্যবহার করা হয় তাহলে পার্সেন্ট চিহ্ন দেওয়া যাবে না, শতকরা
বার্ষিক সুদের হার 6.2 টাকা। যদি শতকরা কথাটা ব্যবহার না করতাম তাহলে এখানে আমরা পার্সেন্ট চিহ্ন দিতাম। তাহলে ঠিক আছে, এবার পরের অঙ্ক দেখো 5 নম্বর। 5-এর দাগ কী বলছে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তাহলে দেখো আমরা ধরে নেব এখানেও 5-এর দাগ ধরি আসল সমান পি টাকা। ঠিক আছে, এখানে সময় কত বলেছে? সময় বলেছে মাসিক সুদ মানে 1 মাস, 1 মাস, তার মানে 1 মাস সমান 1/12 বছর। সুদের হার কত বলেছে? 5%। মোট সুদ আই সমান কত বলেছে? 1 টাকা। তাহলে অতএব আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। বা আই এর মান কত? আই এর মান হচ্ছে 1 টাকা, পি এর মান তো আমরা ধরে নিয়েছি এটা পি, টি এর মান হচ্ছে 1/12, আর এর মান হচ্ছে 5/100। বা আমরা এখান থেকে পি এর মান বের করব। তাহলে পি ইন্টু 1/12 ইন্টু 5 সমান কোনাকুনি গুণ করে দিলে এখানে 100। বা পি সমান তাহলে কি হবে? 100 ইন্টু এই 12টা উপরে চলে যাবে আর এই 5টা কি হবে? নিচে চলে আসবে। 5 20 100। বা পি সমান তাহলে কত আসলো? 12 দুগুণ 24, 240। তাহলে আসলের পরিমাণ কত হলো? অতএব নির্ণেয় আসল বা মূলধন, ঠিক আছে, আসল সমান 240। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি একটু। নির্ণয় আসল সমান 240 টাকা। তাহলে সরল সুদ কষা আজকে আমরা এই ক্লাসে শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর চ্যাপ্টার ধরব, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে।